আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাডেমিক স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে জেনারেল ম্যাথ একাডেমিক বেসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা হাঁটি হাঁটি পায়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে প্রায় আজকে আমরা 2টা অধ্যায় শেষ করার পথে। আজকে ক্লাসটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টা একেবারে শেষ হয়ে যাবে। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের উপরে বেসিক থেকে আলোচনা শুরু করছিলাম এবং 4টা টাইপসের ম্যাথ সলভ করছি। আজকে আমরা আরও বেশ কিছু টাইপস আলোচনা করব এবং সাথে আরও কিছু বেসিক তোমাদের মধ্যে ইনশাল্লাহ শেয়ার করব। সো আমি চাই আমার এই ক্লাসটা শুধু তুমি একা না, ছড়িয়ে যাক 56,000 বর্গমাইল সারা বাংলাদেশ। শিক্ষা সবার জন্য উন্মুক্ত। তুমি যখন ফ্রিতে ক্লাসগুলো করতেছো, তোমার জন্য রিসোর্স হিসেবে তুমি যে কোনো মাধ্যমে খবর পাইছো, তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। আমার দায়িত্ব হচ্ছে আমি ক্লাসে ইফেক্টিভ তোমাদেরকে ভালো ইনপুট দিব, তোমরা সেটা আউটপুট শো করবা এবং তোমাদের ফ্রেন্ডের মধ্যে জিনিসগুলো ছড়িয়ে দিবা। আমি একটা জিনিস বিশ্বাস করি, অনলাইন ক্লাস হওয়ার সুবিধার্থে প্রত্যন্ত অঞ্চলে অনেক স্টুডেন্ট ভালো ভালো টিচারদের ক্লাস করার সুযোগ পায়। যেমন দেশ সারা টিচার, এসএস এর বলো, তারপর আর বিভিন্ন প্ল্যাটফর্মের আছে, 10 মিনিট স্কুলের আছে, সব কাদের কল্যাণে? অনলাইনের কল্যাণে। সো তোমার একটা শেয়ারাই তোমার বন্ধুদের মাঝে আমাদের জিনিসটা ছড়িয়ে পড়বে। আজকে আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের পর্ব 2 আসছি। আমরা গত পর্বে দেখছিলাম হচ্ছে কি অনুপাত জিনিসটা কি এবং সমানুপাত জিনিসটা কি। আমি ক্লাস শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে একটা কুইজ দিছিলাম গ্রুপে। যারা যারা পার্টিসিপেট করছো তাদেরকে অভিনন্দন, এবং যারা পার্টিসিপেট করো না তারা এই ক্লাসটা শেষ করার পরেই কুইজটা পার্টিসিপেট করবা। এর মাধ্যমে তোমার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু তোমার জ্বালাই হয়ে যাবে মার্কসের মধ্যে। তাহলে আমরা একদম ক্লাস শুরু করার আগে সবাই একটু এনশিওর করি সামনে বই, খাতা, কলম এবং ক্যালকুলেটর, এই 4টা জিনিস আমাদের সামনে আছে এবং তুমি টেবিলে বসে আছো। শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। তুমি যখন ক্লাস করবা অফলাইনে বেসে প্রাইভেট পড়তেছো বা কোনো একজন টিচার তোমার বাসায় এসে পড়াইতেছে, তখন কি তুমি শুয়ে শুয়ে পড়ো না। আমাদের ইফেক্টিভটা অর্জন করার জন্য আমাদেরকে টেবিলে বসে সুন্দর মতো পরিপাটি হয়ে পড়াশোনা শুরু করতে হবে। তাহলে আমরা গত ক্লাসে যে জিনিসগুলো বলছিলাম, অনুপাত জিনিসটা কি কারো মনে আছে কিনা? 3টা কি পয়েন্টে আমরা আলোচনা করছিলাম অনুপাত জিনিসগুলা কি। অনুপাত একই এককে সমজাতীয় রাশি। তাহলে কি বুঝায়? একটা অপরটার কত গুণ অথবা কত অংশ। মনে করো এ একটা বি একটা, দুইটাই তোমার ইংরেজি বর্ণ, তাদের একক কিন্তু সেম এবং সমজাতীয়। তাহলে এখন আমাকে বলতে হবে এ বি এর কত গুণ অথবা এ বি এর কত অংশ। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যাল টার্মে বলা হয় অনুপাত অথবা রেশিও। এরপর আসো সমানুপাত কি। আমরা অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, একই একক হতে হবে এবং সমজাতীয় হতে হবে। তোমার সমানুপাতের ক্ষেত্রে গিয়ে সেই জিনিসটা ধারাবাহিক বা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এরপর আমরা একটা জিনিস জানছিলাম, সেটা হচ্ছে কি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতের একটা শর্ত আমরা শিখছিলাম, সেটা হচ্ছে কি বি স্কয়ার সমান সমান এসি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিকের একটা শর্ত বা প্রধান শর্ত, আমরা এটা শিখছিলাম গত ক্লাসে। ক্রমিক সমানুপাতিক কিরকম হয়? ক্রমিক সমানুপাতিক বলতে বোঝায় এ কমা বি কমা সি বাই সিরিয়াল চলতেছে, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক। তাহলে ক্রমিক সমানুপাতিক কখন হয়? এটার প্রধান শর্ত কি? এটার প্রধান শর্ত হচ্ছে বি স্কয়ার সমান এসি হবে। ওকে, তাহলে আমরা মনে করো আমরা আর কয়েকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে কি একটা অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি। মনে করো এ অনুপাত বি দেওয়া আছে, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে এ ডিভাইডেড বাই ভি এই আকারে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। এরপর আমরা দেখছিলাম যোজন বিয়োজন। যোজন কি বিয়োজন কি আমরা সেগুলো দেখছিলাম, একটু রিক্যাপ করে নিই। মুখে মুখে বললে তোমার গত ক্লাসের একটু রিভিউটা হয়ে যাবে। তাহলে যোজন হচ্ছে কি এমন একটা জিনিস, আমরা প্রথম রাশি থাকবে, দ্বিতীয় রাশি থাকবে। মনে করো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। যোজন আমি যদি এখন যোজন করি তাহলে কি হবে? প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা যুক্ত হবে। আমি যদি আবার সেম এটাকে বিয়োজন করি তাহলে কি হবে? এ মাইনাস বি ডিভাইডেড বাই বি। এটা যোজন, এটা বিয়োজন, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এখন যদি আমরা যোজন বিয়োজন একসাথে করি তখন কি হয়? তখন আমরা জানছিলাম কি প্রথম রাশি থাকবে উপরে, প্রথম রাশি থাকবে নিচে। যখন যোজন বিয়োজন বলছে তার মানে আগে যোজনটা ইউজ করছে, তাহলে উপরে দ্বিতীয় রাশি যোগ, নিচে দ্বিতীয় রাশি বিয়োগ, এটাকে আমরা একসাথে বলবো যোজন
বিয়োজন। এটাকে একসাথে কি বলবো? যোজন বিয়োজন। আর এটাকে বলছিলাম কি? সিঙ্গেল যোজন। এটাকে বলছিলাম সিঙ্গেল বিয়োজন। সিঙ্গেল দুটাকে একসাথে এনে কাপল বানাই দিছি যোজন বিয়োজন। আশা করি এতটুকু জিনিস আমরা সবাই গত ক্লাসে বুঝতে পারছি। আজকে আমাদের মূল পড়া এগুলো না, কিন্তু আমাদের আজকের সহায়ক যে আমরা পড়াশোনাগুলো করব এখান থেকে এগুলোর দরকার। সেজন্য আমি একটু আরেকবার রিক্যাপ করে নিলাম। আজকে আমরা গত ক্লাসে আমরা টাইপ পড়ছিলাম কত পর্যন্ত জানি? 4। আজকে আমরা 5 থেকে শুরু করব, টাইপ 5। আসো টাইপ 5 কোনটা? উদাহরণ 11। তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে, বিখ্যাত উদাহরণ, উদাহরণ 11। উদাহরণ 11 ধরো। উদাহরণ 11 টাইপ 5 এ খ নাম্বারটা, উদাহরণ 11 খ নাম্বারটা। সবাই একটু সামনে বই আছে, বইটা হাতে নাও। প্রশ্ন কি দেওয়া আছে একটু দেখো সবাই। প্রশ্ন দেওয়া আছে তোমাকে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। উদাহরণ 11 খ নাম্বার কি দেওয়া আছে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। তোমাকে বলতেছে প্রমাণ করো যে, প্রশ্নটা একটু আমি লিখি, এ বি সি কমা ডি ক্রমিক সমানুপাতিক। তোমাকে বলতেছে কি? প্রমাণ করো যে, এটা একটু ভালো করে খেয়াল করবে, এটা একটু ব্যতিক্রম নিয়ম বা এটা একটু আলাদা জিনিস। কোন সমানুপাতিক? প্রমাণ করো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এ বি বি সি সি ডি হোল স্কয়ার। তাহলে আমাকে প্রশ্ন দেওয়া আছে কি? দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম একটা প্রশ্ন সলভ করার কিছু ওয়ে আছে। ওয়েগুলো হচ্ছে কি? প্রথমত প্রশ্নটা বুঝবো, প্রশ্ন আমার থেকে কি খুঁজতেছে সেটা দেখব, এবং সেটার আন্ডার আমাদেরকে কি কি উপাত্ত দেওয়া আছে আমরা সেগুলো দেখব। লাস্ট স্টেপটা হচ্ছে কোন ওয়েতে কোন সূত্র কাজে লাগাই বা কোন প্রসেসে আমরা ম্যাথটা সলভ করতে পারবো, বা আমার সামনে একটা সমস্যা আছে সেই সমস্যাটা আমি কিভাবে সলভ করব, প্রবলেম সলভ করব সেটা দেখব। তাহলে প্রথমত আমরা এখানে জিনিস দেখতে পাচ্ছি আমাকে কি কি দেওয়া আছে। আমাকে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, এবিসিডি ক্রমিক সমানুপাতিক একটা জিনিস আমাকে দেওয়া আছে, এবং এটা আমার হচ্ছে গিভেন, আমাকে একটা তথ্য দিয়ে দিছে। এখানে আমার থেকে খুঁজতেছে কি? প্রমাণ করতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন আমরা গতকালকে একটু মনে করার চেষ্টা করো। গতকালকে আমরা একটা টাইপ পড়ছিলাম, টাইপ 2 অথবা মেবি 3, যে কোনো একটা হতে পারে। টাইপ 2 অথবা 3 যে কোনো একটা টাইপসে আমরা পড়ছিলাম কি? এরকম সেম একটা ম্যাথ, যখন 4টা জিনিস দেওয়া ছিল তখন আমরা কি করছিলাম? একটা ধ্রুবক ধরে নিয়েছিলাম, মনে আছে? একটা ধ্রুবক ধরে নিয়েছিলাম, কিন্তু একটা কে আমরা একটা ধ্রুবক ধরে নিয়েছিলাম। ওটা সলভ করছি যে কে এই ধ্রুবকটা কেন ধরছি। এটা গণিতের সৌন্দর্য, যখন সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে তখন থেকে কে হিসেবে ধরা হয়। এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি ধ্রুবক যে কোনো কিছু ধরতে পারবা, সমস্যা নাই, কিন্তু আমরা ম্যাথের সৌন্দর্য এবং তাদের সম্মানার্থে আমরা কে ধরবো। তাহলে সেইটা অ্যাপ্লাই করবো এখানে। জাস্ট একটু ব্যতিক্রম আসবে, সেটা আমি সামনে গেলে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে ধরি এ বি সি ডি। আচ্ছা, আমি এও না লিখে সরাসরি এক লাইন লিখে দিই, থিওরিটা বারবার না লিখি। আমরা যখন এ বি সি 3টা ক্রমিক সমানুপাতে জানছিলাম তখন আমরা কিও লিখছিলাম? আমরা এও লিখছিলাম না? এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি আমরা একসাথে এভাবে লিখে ফেলতে পারি না? যদি আমরা এভাবে একসাথে লিখে ফেলি কোনো সমস্যা হবে? আমাকে একটু বলো। আমরা গত ক্লাসে দেখছিলাম এরকম না? এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি সমান সমান সি অনুপাত ডি। আমরা এই জিনিসটাকে ধরছিলাম আমাদের ক্রমিক সমানুপাতের কথা হচ্ছে এরকম একটা ধারাবাহিক প্রক্রিয়া চলবে। সমান আমরা কি জানছিলাম? এটা ধ্রুবক আনছিলাম কে। এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি, ডি সমান কে। তাহলে এখান থেকে আসো, আমরা গত ক্লাসে করছিলাম কি? আমরা প্রথমত এ ওর বাই বি অর্থাৎ এ অনুপাত বি সমান কে ধরছিলাম, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে একটু জিনিসটা দেখতে হবে। সেটা হচ্ছে কি? এখানে জিনিসটা দেওয়া আছে ক্রমিক সমানুপাতিক। কি দেওয়া আছে? ক্রমিক সমানুপাতিক। আমরা গত টাইপস যেটা পড়ছিলাম 2
2 or 3 যে কোনো একটা হতে পারে। ওই 2 or 3 টাইপস আমরা পড়ছিলাম কি শুধু সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক ছিল না। এখন কি একটা আসছে, ক্রমিক সমানুপাতিক আসছে। সেজন্য একটু দেখতে হবে, সেজন্য আমাদেরকে কি কোথা থেকে আসতে হবে, লাস্ট থেকে হিসাব করে আসতে হবে। তাহলে আমরা এখন কি লিখবো, সি ডিভাইডেড বাই ডি সমান কে। অথবা আমরা একটা আরেক লাইন এখান থেকে লিখতে পারি, আরেক লাইন লিখলাম এ ডিভাইড বাই বি, বি ডিভাইড বাই সি এবং সি ডিভাইড বাই ডি সমান কে। এখন আমরা আলাদা আলাদা করব। তাহলে আমরা আগে শেষ থেকে আসতেছি, সি ডিভাইডেড বাই কে সমান সি ডিভাইড বাই তোমার ডি সমান কি আসছে কে। সুতরাং আমরা কি পাচ্ছি এখানে, সি সমান ডি কে। আমরা একটা জিনিস এখান থেকে বের করছি। এখন আসো বি ডিভাইডেড বাই সি, একটু পরে বুঝতে পারবা কেন আমি উল্টা দিক থেকে আসতেছি। তাহলে বি ডিভাইড বাই সি সমান আমরা কি জানি, সেম কে। এখন আসো আমরা এখন বের করব বি সমান সি কে। একটু আগে আমরা সি এর মান বের করছি না, এখন এখানে বসাই দিব। তাহলে সি সমান আমরা কি বের করছিলাম, ডি কে ইন্টু এখানে আছে আবার কে, তাহলে এখানে আসবে কি ডি কে স্কোয়ার। ওকে, তাহলে আমরা একটা অংশ দুইটা অংশ বের করছি। এখন আমাদের থার্ড অংশ এ ডিভাইডেড বাই বি সমান কে, এ ডিভাইড বাই বি সমান কে। তাহলে সুতরাং আমরা লিখব এ সমান বি কে। এখন দেখো খুব মজার জিনিস, আমরা এখানে বি এর একটা মান বের করছি, বি এর মানটা এখানে বসাবো। বি এর মান কি ছিল, ডি কে স্কোয়ার, এখানে আলাদা করে কি আছে, একটা কে আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি ডি কে কিউব। আমরা একটা জিনিস দুইটা জিনিস তিনটা জিনিস বের করছি। এখন বাকি কাজটা গত ক্লাসের মতো সেম, গত টাইপসের মতো, টাইপস 2 or 3 এর মতো সেম জিনিস, কোনো পার্থক্য নেই, সেম টাইপস, গত ক্লাসের মতো সেম টাইপস। তাহলে আমরা এখন দেখব সেটার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা সলভ করব। আমি জাস্ট তোমাদেরকে একটু ধরাই দিব, আমাদের এখানে কি সমস্যাটা ছিল সেটা বের করছে। এখানে মেইন সমস্যাটা ছিল একটা জিনিস ক্রমিক সমানুপাতিক, ওইখানে ক্রমিক সমানুপাতিক জিনিসটা ছিল না, এখানে একটু ক্রমিক জিনিসটা দিয়ে একটু প্যাস করছে, তোমাদের একটু একটু উল্টা দিক থেকে ঘুরাই ট্রাই করছে। তাহলে এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা দেখি, আচ্ছা এই সাইডে দেখি আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। এখন এখানে জাস্ট মান বসাবো, মান বসাবো, বাকিটা মিলে যাবে। সেম রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ বি বি সি সি ডি হোল স্কোয়ার সমান মান বসাবো। কাদের মান বসাবো, আমরা এখান থেকে কিসে কিসে মান বের করছি, সি এর মান বের করছি, বি এর মান বের করছি, এ এর মান বের করছি, ডি জিনিসটা কোনো মান এখান থেকে বের করছে না, করে নেই। তাহলে আমরা এখান থেকে মান কাদের কাদের বের করছি, এ বি সি। আমরা এখানে এ বি সি মানগুলা বসাই দিব এবং আমরা একটু শর্ট ক্যালকুলেশন করব, কমন নিব, তাহলে আমাদের এই ম্যাথটা সুন্দরভাবে সলভ হয়ে যাবে। এতটুক জিনিস আমাদের যে এখানে জামালাটা ছিল সেটা বুঝতে পারছো কিনা একটা আমাকে জানাও, আমরা এরপরে সামনের টাইপে যাব। এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আশা করি আমি একদম সহজ ভাষায়, খুব সাবলীল ভাষায় জিনিসগুলো নিয়ে যাওয়ার ট্রাই করতেছি যাতে তোমাদের বুঝতে কঠিন না হয়। বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি নেক্সটে। আমরা এরপরে দেখবো হচ্ছে আমাদের বিখ্যাত টাইপ 6, সেম এক্সাম্পল 11ই, আমি সেজন্য একটু মুছে দিলাম। আশা করি এটাতে কারো সমস্যা নাই, এটা আমরা গতকালকে দেখছিলাম। আজকে একটু মনে করো জাস্ট একটা জিনিস একটু ঘাটতারা ছিল, সেটা আমরা দেখছি এবং সাথে আমরা কি করছি সেটা কিভাবে আমরা মোকাবেলা করব, যে ঘাটতারা তাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আমরা সেটাও দেখলাম, তার ওয়েটাও শিখে নিলাম। ওকে আসো টাইপ নাম্বার 6। টাইপ 6 কি বলতেছে, একটা উদ্দীপক দেওয়া আছে এরকম, x সমান 10 pq ডিভাইডেড বাই
পি প্লাস কিউ। প্রশ্নটা করতেছে কি, ক্ষমা এক্স প্লাস 5 ফি এক্স মাইনাস 5 ফি এক্স প্লাস 5 কিউ এক্স মাইনাস 5 কিউ এর মান নির্ণয় করো। এর মান সবাই জানো, চোখ বন্ধ করো, কত এখানে সবাই বলতে পারবা। আর একটা কি দেওয়া আছে, যেখানে ফি নট ইকুয়াল কিউ, পি এর মান কিউ এর মান সমান হতে পারবে না। এই প্রশ্নটা দেখা মাত্র একটা চুম্মা দিয়ে দেবা। এই প্রশ্নটা বিশ্বাস করো, এমন তুমি যদি এখন টেস্ট পেপারটা জাস্ট একটু তোমার সামনে থাকে, তুমি টেস্ট পেপারটা একটু খুলে দেখো, তোমার সকল বোর্ডে কোনো না কোনোভাবে এই প্রশ্নটা চলে আসছে। হয়তো এখানে 10 ফি কিউ দেওয়া আছে, 10 না দিয়ে তোমাকে 8 ফি কিউ দিতে পারে, তখন এখানে এক্স প্লাস 4 ফি এক্স প্লাস 4 কিউ হতে পারে, বা 16 থাকতে পারে, বিভিন্ন সংখ্যা থাকতে পারে, কিন্তু সেম টাইপটা তোমার প্রশ্ন চলে আসবেই। তুমি এটাকে একদম 5 স্টার না, তুমি এটাকে 7 স্টার দিতে পারো। এই অধ্যায়ের জন্য এটাকে 7 স্টার দিতে পারো, ইম্পর্টেন্ট একটা টাইপ। তাহলে আমরা দেখে সুন্দরভাবে সলভ করব। তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে x সমান 10 ফি কিউ ডিভাইড বাই ফি প্লাস কিউ। এখানে এই ম্যাথটা সলভ করার জন্য অনেকে অনেকভাবে করে এবং অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে। যেমন কমন একটা প্রশ্ন এই ম্যাথটা সলভ করার জন্য, সেটা হচ্ছে ভাইয়া আগে ফি এর মান বের করব না কিউ এর মান বের করব, কোনটা আগে বের করব? বা আমাদের এখানে তো দুইটা অংশ দেওয়া আছে, দুইটা অংশ মার্জ করলে আমি একটা মান পাবো, ঠিক আছে, ওকে, তোমার কথা সত্য। কারণ কোনটা, এটা করব না এটা করব, কোনটা করবা? তোমার আইডিয়া কি বলে বা তোমার আইকিউ কি বলে? কমন আইকিউ হচ্ছে আমরা আগে ফার্স্ট যেটা দেওয়া আছে ফার্স্টের কাজ ফার্স্টে করব, প্রথমের কাজ প্রথমে আমরা সেরে ফেলবো। তাহলে আমরা প্রথমে আগে 5 ফিটাকে বের করি। তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারতেছি, দেখো, বা x সমান আমরা এরকম লিখতে পারি কিনা দেখো, একটু দেখো তো, 2 ইন্টু 5, তোমার এটা এরকম লিখে যায় না, 5 ফি ইন্টু 2 কিউ, তারপরে পি প্লাস কিউ লিখা যায়। এখন কি করব আমরা, এখন আমাদের দরকার হচ্ছে কি 5 ফি কে আমাদের দরকার। তাহলে আমরা এই পাশে সুন্দর মতো এটাকে নিয়ে আসি, উভয় পক্ষে 5 ফি দ্বারা ভাগ করব। উভয় পক্ষে 5 ফি দ্বারা যখন ভাগ করব, তখন দেখো কি হয়, 5 ফি 2 কিউ পি প্লাস কিউ ইন্টু 5 ফি, এরকম আসে না যখন উভয় পক্ষে আমি ভাগ করব। এখন তো এটা কাটা যাবে, কাটা যাবে কিনা, এটা কাটা যাবে, তাহলে আমি এটা আর লিখবো না। এটা যখন কাটা যাবে আমি এটা একটু মুছে দিই, তাহলে এটা কাটা কাটা কি থাকে, 2 কিউ পি প্লাস কিউ, জিনিসটা এরকম থাকে। এখন আসো আমরা বিখ্যাত যে জিনিসটা শিখে আসছিলাম, যোজন বিয়োজন। এখন আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করব। প্রথম রাশি প্রথম রাশি, দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বিয়োগ। সেম যোজন বিয়োজনকে এক পাশে করা যায় না, দুই পাশে করতে হবে। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বিয়োগ। ওকে, এখন এটা করছি। এখন দেখো এখানে কিছু কাহিনী হয়, বা x প্লাস 5 ফি ডিভাইডেড বাই x মাইনাস 5 ফি সমান আমরা এখানে কি পাই, এখানে আমরা দেখো এখানে 2টা কিউ প্লাস 3টা কিউ, তাহলে আরেকটা কি, তাহলে 3 কিউ প্লাস ফি। এখানে দেখো তোমার দুইটা, একটা কিউ একটা ফি, একটা কিউ একটা ফি, দুইটা কিউ থেকে একটা কিউ চলে গেল, আর একটা কিউ থাকে এবং একটা ফি থাকে। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিব, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিব। এখন আমাদের 2 নম্বর কাজ। আচ্ছা, আমরা 2 নম্বর কাজে যাওয়ার আগে 1 নাম্বার জিনিসটা একটু আরেকবার রিকেপ করে নিতে চাই। তাহলে আমাদের দেখো একটা প্রশ্ন দেওয়া আছে কি, x সমান 10 ফি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ হলে x plus 5p divided by x minus 5p plus x plus 5q divided by x minus 5q
এর মান কত, যেখানে ফি কিউ নট ইকুয়াল মান, অর্থাৎ ফি নট ইকুয়াল কিউ, ফি এর মান এবং কিউ এর মান এক হতে পারবে না। এটা কোনো, এটা ধরতে পারো এটা নাই, এটা প্রশ্নে মনে করো নাই, এটা তোমাকে একটু ফেস দেওয়ার জন্য দিছে, তোমার মাথাকে একটু ব্রেন ওয়াশ করার জন্য দিছে, এটা তোমাকে একটু চিন্তায় ফেলার জন্য দিছে, এটা কোনো কাজের না, এটা নট কাজের। ওকে, তাহলে আসো এখন আমরা কি করব, আমরা প্রথম এখান থেকে বের করব, যেটাকে প্রথম অংশ আছে সেটাকে প্রথমে বের করব, প্রথম অংশ যেটা আছে আমরা সেটাকে লিখলাম। এখন দেখো এটাকে অনেকভাবে করে আমি আমার মতো করে করলাম, তোমার এখানে যদি সুবিধা হয় তুমি এটাকে এক লাইনে করে ফেলতে পারো, এই লাইনটা স্কিপ করতে পারো, এই লাইনটা স্কিপ করে যেখানে ডিরেক্টলি এখানে চলে আসতে পারো, কিভাবে আসা যায় সেটা আমি দেখাইছি। এখন তুমি পরীক্ষার হলে তোমার টাইম বাঁচানোর জন্য তুমি এটা করতে পারো। এরপর আসো আমরা কি করছি, এই জায়গায় এসে যোজন বিয়োজনটা করছি, আমরা কি করছি এই জায়গায় এসে যোজন বিয়োজনটা করছি, যোজন বিয়োজন করার পরে কাটাকাটি গেছে বা যোগ বিয়োগ হয়েছে, এতটুকু পর্যন্ত আছে, প্রথম অংশ বের করছে। এখন আসো দ্বিতীয় অংশ, আবার কি দেওয়া আছে, সেম আমাদের একটাই ফর্মুলা, একটাই বাবা, 10 ফি কিউ পি প্লাস কিউ। এখন আমাকে বলো, এখন কি আমি ফি কে রাখবো নাকি কিউ কে রাখবো, খাকে রাখবো, আমার এখন দরকার হচ্ছে কিউ কে, তাহলে আমার ফি কে ডিলিট করতে হবে, আমার কিউ কে, তোমার আমার দরকার কিউ কে, তাহলে আমার ফি কে ডিলিট করতে হবে, তাহলে এক্স ডিভাইড বাই 5 কিউ, আমি এক লাইনে করতেছি, এটা বারবার দেখাচ্ছি না, 2 ফি ডিভাইডেড বাই ফি প্লাস কিউ, এক লাইনে করতেছে। ওকে, এটা তো আমি স্ক্রিপ্ট করতেই পারি এখন। ওকে, বা দেখো এখন যোজন বিয়োজন, প্রথম রাশি প্রথম রাশি, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশি 2p প্লাস পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, কেন মাইনাস পি মাইনাস কিউ কেমন হয়েছে, মাইনাস করলে তোমার চিহ্ন এমনি পরিবর্তন হয়, তাহলে আসো বা আমি এটাকে সুতরাং দিতে পারে, সুতরাং সুতরাং x প্লাস 5q x মাইনাস 5q ইজ ইকুয়াল টু আমরা কি পাই, দুইটা পি তিনটা পি 3p প্লাস কিউ, আর এখানে দুইটা পি থেকে একটা পি চলে যাবে, আর থাকবে কি মাইনাস কিউ, ফি মাইনাস কিউ, এই দুটো জিনিস এখানে থাকে। ওকে, আমরা এতটুকু জিনিস এখানে থাকে। এখন দেখো আমরা এক নম্বর ইকুয়েশনে দেখছিলাম কি ফি মাইনাস কিউ, এখানে একটু লক্ষ্য করো ভালোভাবে, অনেকে একসাথে গিয়ে এই কাজটা করে আমি একটু আগে করে নিতে চাই, তাহলে আমাদের গ্যাঞ্জামটা আর হবে না, বুঝতে পারছো, গ্যাঞ্জামটা এড়ানোর জন্য আমরা একটু আগে করে নিতে চাচ্ছি, সেটা এখানে দেওয়া আছে কি ফি মাইনাস কিউ, আমরা চাচ্ছি নিচের দুইটাকে একই রকম করতে, তাহলে আমরা যদি এখানে একই রকম করতে চাই তাহলে কি হবে, একটা কমন নিতে হবে, কি কমন নিতে হবে, উপরে যেরকম আছে সেরকম থাক, কোনো সমস্যা নাই, নিচে মাইনাস কিউ কে আগে আনলাম, প্লাস পি কে পরে নিলাম। এখন যখন আমরা এখানে যখন আমরা জিনিসগুলো এরকম আনছি, যখন মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে জিনিসটা, আচ্ছা আমরা এটা একেবারে করব, এখন থাক আপাতত আমরা এত পেজে না যাই, তাহলে আমরা এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম, আমরা দেখো কিরকম সুবিধাটা একটু দেখাচ্ছি, প্রথমে এরকম যেটা করছে সেম ভাবে আমরা এটা সলভ করছি। এখন আসো আমার কাজ হচ্ছে, আমরা দুইটা মান বের করছি, এখন আমরা একসাথে অ্যাটাচ করে দিব। এখন এখন আমরা কি করব, x প্লাস 5p, অথবা আমি সরাসরি এরকম লিখে দিই 1 প্লাস 2 করে বাই, এক নম্বর হচ্ছে কি x প্লাস 5p x মাইনাস 5p, তাহলে এটার মান কত, x প্লাস এর মান যোগ করে পাই x প্লাস 5, এক নং এর মান যোগ করে পাই, তাহলে যোগ করব, দেখো এর মান কি, এক নম্বর মান ছিল 3q প্লাস পি, 2 নং এর মান ছিল কি প্লাস 2 নং এর মানটা কি ছিল 3p প্লাস কিউ, নিচে ছিল কি পি মাইনাস কিউ। এখন আসো একটা জিনিস দেখো, সৌন্দর্য বলতে একটা জিনিস বোঝায়, এটা একরকম এটা একরকম। ওকে, এখন আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদেরকে
সেম ফরম্যাটে নিয়ে আসার জন্য আমাদেরকে একটু একটু করে কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি এটা করার আগে এতটুকু জিনিস একটু সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো, একটু কমেন্টস করে আমি একটু দেখি তোমাদের এতটুকু জিনিস সবার কারোর মধ্যে কারো সমস্যা আছে কিনা। এতটুকু জিনিসের মধ্যে আমাদের কোনো কারো সমস্যা আছে কিনা একটু সবাই বলো, তাহলে আমরা সহজে করতে পারবো। একটু বলি আমরা এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা। এখন আমরা একটা জিনিস দেখো, এই জিনিসকে আমরা দুইটা প্লাসের না, আমরা একটু সবগুলো অর্গানাইজ করে লিখি, এটাকে আমরা এও করে দিই পি প্লাস, যদি এখানে আগে পি আছে আমরা পি সিস্টেম করে দিই কিউ, কিউ মাইনাস পি। এখন দেখো আমার কি করতে হবে, প্লাস থাক মাইনাস কমন নিব একটা, এখানে একটা পি প্লাস কিউ থাক, এখানে একটা মাইনাস যখন কমন নিব তখন এটা কি হয়ে যাবে, তোমার এটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে ক্রস করে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস কিউ আগে আসলো প্লাস পি শেষ হয়ে গেল। এখন যখন আমরা এরপরে আমরা কি কমন নিলাম, মাইনাসটা মাইনাস জিনিস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার পরে জিনিসটা এরকম হলো, তাহলে পি প্লাস 3q ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। এখন এটা প্লাস এ মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, হয়ে যাবে কিনা, 3p কিউ মাইনাস কিউ এবং পি, জিনিসটা এরকম হয়ে যাবে কিনা। এই মাইনাসটা এটার সাথে বন্ড করে এটার সাথে কি করছে, ক্রস গুণন করছে, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। কেন অনেকে প্রশ্ন করে মাইনাসটা কেন, মাইনাসটা ওই জন্য। এখন আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, এতটুকু জিনিস বুঝতে পারলে এখন দেখো সেম সেম নিচের দুইটা জিনিস সেম হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন লসাগু নিতে পারি, বা আমরা দেখো তাহলে আমরা কিউ মাইনাস পি, তাহলে এখন করো পি প্লাস 3q মাইনাস 3p মাইনাস কিউ করো, তাহলে কি হচ্ছে, তিনটা পি মাইনাসের আছে, একটা পি হচ্ছে তোমার কি আছে, প্লাসের আছে। আচ্ছা আগে এটা করো, প্লাসেরটা করো, তোমার 3q থেকে একটা কিউ চলে গেলে 2q মাইনাস 2p, আর এখানে থাকতেছে কি কিউ মাইনাস ফি, এরকম থাকতেছে না। এখান থেকে এই জায়গায় আসো একটু, এখান থেকে একটু এই জায়গায় আসো, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি তোমার যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কিউ মাইনাস ফি ডিভাইডেড বাই কিউ মাইনাস ফি। এখন এই দুটো আমরা কাটা দিতে পারি কিনা, দিতে পারে কাটা, তাহলে আনসার আসছে কত, 2। এরপরে ম্যাথটা এখানে চলে আসছে, জাম্প করছে। ওকে, সারা বোর্ড করে ফেলছে, এখন একটু বুঝো কিনা দেখো, একটু নিজের মতো করে ট্রাই বুঝো কিনা দেখো, তারপর হচ্ছে আমি আবার সলভ করে দিচ্ছি। সব দেখা যাচ্ছে? ওকে, আমরা বুঝতে পারতেছি কিনা, সহজ ম্যাথ আমাদের এই অধ্যায়টা খুবই সহজ, কোনোভাবে মার্কস কাটা দেওয়া যাবে না, আমাদের ফুল মার্কস এই অধ্যায় থেকে তুলতে হবে, অধ্যায়টা খুবই সহজ। সো সহজ অধ্যায়ে যাতে মার্ক কাটা না যায়, বুঝতে পারিস পোলাপাইন, বুঝতে পারছো তোমরা? আচ্ছা একটু দেখো আমরা এতটুকু জিনিস আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা, বা একটু নিজের মতো করে দেখো, বোঝার ট্রাই করো। 1 মিনিট সময় দিলাম, একটু নিজের মতো করে দেখো, একটু সিনিয়রটা দেখো, খাতায় তোলা থাকলে তোলো। এরপর আমি আবার বুঝে দিচ্ছি, এটা এতটুকু জিনিস আগে একটু দেখো। আমি সরে যাবো একটু, সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে নাও অথবা দেখো। আরেকটা জিনিস, স্ক্রিনশট নেওয়া উচিত হবে না, লিখে ফেলো। কেন, স্ক্রিনশটটা তোমার মোবাইলের মধ্যে থেকে যাবে, তোমার ব্রেনে যাবে না, হাতে লিখে ফেলো, সমস্যা নেই। আর ক্লাসটা শেষ করার সাথে সাথে নোটটা আমাদের গ্রুপে শেয়ার করে দিবা, তাতে তোমার জন্য কম্পিটিশনটা সহজ হবে। এরপর আসা হচ্ছে আমরা যে হোমওয়ার্ক গুলা দিই, সেই হোমওয়ার্ক গুলো করে জমা দিতে হবে।
আচ্ছা আসো আমরা শুরু থেকে একবার দেখতেছি, এখন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাথটা একটু একবার দেখবো, তাহলে আমরা আরো সহজে পারবো ইনশাল্লাহ, কোনো ভুল হবে না। আমি এই টাইপসের উপর 4টা থেকে 5টা বাড়ি কাজ দিয়ে দিব, যেমন আচ্ছা এটা অনুশীলনের 10 নম্বরে মেবি এরকম একটা ম্যাথ আছে সেম। তাহলে দেখো প্রশ্নে কি দেওয়া আছে, x সমান 10 ফি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ হলে x প্লাস 5 ফি ডিভাইড বাই x মাইনাস 5 ফি প্লাস x প্লাস 5 কিউ ডিভাইড বাই x মাইনাস 5 কিউ এর মান কত, যেখানে ফি নট ইকুয়াল কিউ, অর্থাৎ ফি এবং কিউ এর মান সমান হবে না। আসো দেওয়া আছে, জিনিসটা দেওয়া আছে, এখন আমরা প্রথম জিনিসটা পার্টটা বের করব। সো আমরা কাকে এখানে প্রথমে মানটা বের করার জন্য কাকে প্রাধান্য দিব, আমরা প্রথম মানটা বের করার জন্য আমরা ফি কে প্রাধান্য দিব, আমরা ফি কে প্রাধান্য দিলাম। ফি কে প্রাধান্য দেওয়ার ফলে এই জিনিসটা আসলো, যোজন বিয়োজন করলাম, এই মানটা আসলো 1 নম্বর সমীকরণ, তোমার এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আবার এখন আমরা 2 নম্বরে গিয়ে আমরা কাকে প্রাধান্য দিব, কিউ কে প্রাধান্য দিব। 2 নম্বরে গিয়ে কাকে প্রাধান্য দিব, কিউ কে প্রাধান্য দিব, কিউ কে প্রাধান্য দিলাম, তারপর আমরা আবার যোজন বিয়োজন কাটাকাটি গেল, এই মানটা আসলো। একটা জিনিস এখানে একটু উল্টা পাল্টা হয়ে গেছে, সেটা কি, এখানে দেওয়া ছিল পি মাইনাস কিউ নিচে, আর এই জায়গায় দেওয়া আছে কি পি, সরি এখানে দেওয়া আছে কিউ মাইনাস পি, এখানে হয়ে গেছে পি মাইনাস পি, উল্টো হয়ে গেল না, উল্টা জায়গায় আমাদের সমাধান করতে হবে। সমাধানের ওয়ে আছে, কি হবে দেখো। এরপর আসো 1 নং প্লাস 2 নং এর মান বসায় পাই। তোমরা আমার বোর্ডে জায়গা সংকলনের জন্য আমরা লিখি নাই, তোমরা এটাও লিখবা, এই শুরুর জিনিসটাও লিখবা, এই জিনিসটা লিখবা, এই জিনিসটাও লিখবা, দুইটা লিখে তারপর যোগ করবা, এরকম ভাবে যোগ করবা। এরকম ভাবে যোগ করলে জিনিসগুলো আসবে। মান দুইটা বসাইছি, যেটা ভিন্ন ছিল সেটাকে ঘাড় ধরে সোজা করছি, তাতে মাইনাস কমন নিতে হয়েছে, মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার পরে কি হয়ে গেল, আমাদের প্লাসটা কি হয়ে গেল, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। সো এখানে প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এই জন্য এখানে মাইনাসটা আসছে। আমরা সেম লসাগু নেওয়ার পরে উপরে সবগুলো ইয়া করছি, মান আসছে কি 2 কিউ মাইনাস 2 পি ডিভাইড বাই পি মাইনাস কিউ, 2 কমন নিলাম, কমন নেওয়ার পরে জিনিসটা আসলো, এখানে কাটাকাটি গেল, মানটা আসলো 2। ওকে, এতটুকু জিনিস আমরা বুঝে থাকি, তাহলে আমাদের এই সেক্টরের 11.1 এখানে শেষ, ক্লোজড। ঠিক আছে, ওকে আমরা এরপর যাব 11.2 এ। 11.2 আমরা শুরুতে একটা টপিক পাবো, সেটা হচ্ছে কি ধারাবাহিক অনুপাত। এতক্ষণ আমরা কি কি পড়ছি, অনুপাত পড়ছি, সমানুপাত পড়ছি, ক্রমিক সমানুপাত পড়ছি, এখন আমরা দেখব ধারাবাহিক অনুপাত। এখন আমরা কি দেখব, এখন আমরা কোথায়, আমাদের গাড়ি 11.2 এ। এখন আমরা দেখব ধারাবাহিক অনুপাত। আমরা এখন দেখব ধারাবাহিক শব্দটা দিয়ে তুমি কি বুঝো, তুমি নিজে কি বুঝো, আমাকে জিনিসটা একটু বলো। ধারাবাহিক শব্দ দিয়ে তুমি নিজে কি বুঝো, তোমার মতো করে তুমি কি বুঝো। কোন একটা ফ্লো থাকবে, একটা গাড়ি চলতেছে চলতেছে চলবেই থাকবে, ওই রকম। যেমন চট্টগ্রাম থেকে কক্সবাজার যে গাড়িগুলো যায়, সেম রুটে সেম গাড়ি প্রতিদিনে চলে, এটা একটা ফ্লো, এটা একটা ধারা। নদীর পানি তোমার উপর থেকে নিচের দিকে যায়, এটা একটা ধারা। নিচ থেকে উপর দিকে যায় না নদীর পানি, উপর থেকে নিচের দিকে যায়, এটা একটা ধারা। তোমার পড়াশোনার সিরিয়াল তুমি নিচ থেকে উপর দিকে যাবা, এটা একটা ধারা। ওকে, সো এই ধারাগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে কাজে লাগাবো আমরা সেটা দেখব। ওকে আসো, ধারাবাহিক অনুপাতগুলো হচ্ছে এরকম। যদি মনে করো কখনো এরকম দেওয়া আছে এ অনুপাত বি ও বি অনুপাত সি, এরকম দুইটা অনুপাত তোমাকে দেওয়া আছে, আলাদা আলাদা দুইটা দেওয়া আছে, এ অনুপাত বি এবং বি অনুপাত সি। এদেরকে ধারাবাহিক অনুপাত আমরা কখন বলতে পারবো, ধারাবাহিক অনুপাত বলতে পারবো তখন যখন আমরা এগুলোকে এরকম করে দিব এ অনুপাত বি অনুপাত সি, আমরা যখন বাই সিরিয়াল করে দিব তখন এটা কি হয়ে যাবে, ধারাবাহিক অনুপাত হয়ে যাবে। তাহলে এটা একটা ধারা ছিল এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত
মনে করি এখানে আরো কি আছে, ও সি অনুপাত ডি, তাহলে এটা এখানে আর কি হবে, জাস্ট সি তো কমন আছে, কমন গুলো থাক, ডিটা আনলাম, তাহলে এবিসিডি একটি কি হয়ে গেল, ধারাবাহিক অনুপাত হয়ে গেল। এখন আমরা এই ধারাবাহিক অনুপাতের উপর একটা বেস করে একটা উদাহরণ, একটা প্রবলেম দেখব এবং সেটা সলভ দেখব। আমরা অনুশীলনী থেকে বেশ কিছু বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো তোমরা সলভ করে জমা দিব। মনে করো তোমার ধারাবাহিক অনুপাত দেওয়া আছে দুইটা অনুপাত 2:3 এবং 3:4। তোমাকে দুইটা ধারাবাহিক অনুপাত দেওয়া, দুইটা অনুপাত দেওয়া আছে, এখন তোমাকে বলতেছে কি ধারাবাহিক অনুপাত আকারে প্রকাশ করো। কিও করব দেখো 2:3 সমান আমরা কি লিখতে পারি, 2/3। এখন আর এদিকে কি লিখতে পারি আমরা, 3/4। এখন দুইটা জিনিস হয়ে গেছে না। এখন কি করব, আমরা একটা সিম্পল কাজ করব, এই 4 কে উপরে গুণ করে দিব আর 3 কে সেম এখানে আবার কাজ করব। এখন এখানে আসো, এখানে কি হবে, এখানে 3 উপরে গুণ, না সরি 4 এবং 3। আচ্ছা, আমরা একটু আরো সহজ করে বুঝি, তারপর আমরা জিনিসটা আরো সহজে বুঝতে পারবো। 10টা কই, তোমাকে দেওয়া আছে কি দুইটা ধারাবাহিক অনুপাত দেওয়া আছে 2 এবং 3 এবং 4। এই দুইটা অনুপাত দেওয়া আছে, তোমাকে বলতেছে এটা সমাধানটা বা এর সলভটা আমরা কিভাবে জানতে পারি। প্রথম অংশ তোমার এখানে, এখন 2:3 এটা তোমার প্রথম অংশ না, ফার্স্ট অংশ। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা 2/3 আকারে লিখতে পারি। তাহলে আমরা তো প্রথমে এখানে একটা জিনিস দেখে বুঝতেছি, এখানে দ্বারাটা কাজ করবে কে, এখানে মাঝখানে তোমার এটা এরকম, আমরা তো শেষে তোমার এখানে আপাতত যেটা বুঝতে পারছি 2 3 4 এরকম তো হবে। তাহলে আমরা সেটার জন্য কি করতে পারি, একটা লসাগু নিতে পারি 3 এবং 4 এর মধ্যে। 3 এবং 4 এর লসাগু কত আসে, 12। ওকে, তাহলে আমরা উপরে আবার আমরা যদি একেবারে লিখে নিই, অতএব 4:3, আমি একটু ভুল লিখে ফেলছি, 4:3 এই দুটাকে দ্বারা করতে হবে, তাহলে 4/3। এখন এটা দিয়ে এটাকে গুণ করি, 4 দিয়ে গুণ করি, আমার নিচে লসাগুটা 12টা আনতে হবে, আমার সেম নিচে লসাগুটা কত আনতে হবে, 12 আনতে হবে। ওকে, দেখো আমরা কি করছি, জাস্ট আমরা বলছিলাম না 4 এবং 3 এই মাঝখানে দুইটা, আমাদের এই মাঝখানে দুইটাকে মার্জ করতে হবে, তো সেই মাঝখানে দুইটাকে মার্জ করার জন্য আমরা কি করছি, 4 এবং 3 এবং 4 এর লসাগু কত আসে, 12। আমরা সেটাকে বের করার ট্রাই করছি এখানে। তাহলে দেখো আমরা এখানে নিচে 4 এবং 3 লসাগু একটা চলে আসতেছে, এখানেও চলে আসতেছে, মেন কাজ করবে এই দুইটা। তাহলে আসো, এখানে আমরা কি পাচ্ছি, উপরে 4 2 8, নিচে 12, এখানে কি পাচ্ছি 12/9। তাহলে এখন আমাকে বলতে পারি, অতএব ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত 8 12 9। ক্লিয়ার, বুঝতে পারছি কারো সমস্যা আছে? আরেকটা দেখবো আমরা, আর একটু কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা আরো একটা দেখবো। ওকে, শর্ট করে লিখি, তাহলে আমরা আরেকটা দেখবো। আরেকটা মনে করো 3:5 এবং 6:2, এই দুইটার ধারাবাহিক অনুপাত বের করো। এই দুইটার ধারাবাহিক অনুপাত কি হবে, এই দুইটার আগে লসাগু নিব, লসাগু কত আছে 530। তাহলে আমরা ফার্স্ট স্টেপ করি 3:5, তাহলে আমরা 3:5 কে আমরা কি লিখতে পারি, 3/5, এবং সেকেন্ডটাকে আমরা কি 6/2 লিখতে পারি না, লিখতে পারি। আমরা একটু লিখি দিই, এখানে 3:5 সমান, আর এখানে 6:2 সমান, এই জিনিসটা আসছে। এখন আমাকে উপরে
যদি আমার লসাগু কত, এই দুইটার লসাগু 30 না, এখন নিচে 30 মিলাতে গেলে আমার কত দ্বারা গুণ করতে হবে? 5 6 30, আর এখানে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। 5 6 30, 5, তাহলে 318 নিচে 530, আর এখানে আসে কত? 530 নিচে 5 দুগুণে 10। তাহলে এখানে ধারাবাহিক অনুপাত কত? কত আসে দেখো? 18:30:10। আশা করি এখন ক্লিয়ার। এখন কিন্তু একদম ক্লিয়ার। তারপর আরেকটা বাড়ি কাজ দেখো, আরেকটা বাড়ি কাজ দিচ্ছে এখান থেকে। 7:9 এবং 8:6, এটা ধারাবাহিক অনুপাত বের করবা। এটা বাড়ি কাজ, HW, হোমওয়ার্ক, এটা বের করবা। ওকে, তাহলে আমরা ধারাবাহিক অনুপাত বুঝতে পারছি। এখন আমরা একটা সুন্দর ম্যাথের দিকে যাব। আমরা টাইপ 6 এ শেষ করছিলাম, এখন আমরা টাইপ 7 দেখব। টাইপ 7 এবং টাইপ 8 দুইটা ম্যাথ শেষ করার পর আমাদের ক্লাসটা আজকে অথবা আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। টাইপ 7 কি দেওয়া আছে? টাইপ 7 দেওয়া আছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 5, 3 4 5। এবং তোমাদের ইন্টারেস্টিং একটা জিনিস, এটা কিন্তু এই ম্যাথটা কিন্তু ধারাবাহিক অনুপাত ইউজ করে আসবে। এবং তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে, এরকম একটা দেওয়া আছে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত, এতে তো ত্রিভুজটির তোমার বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে, অথবা পরিসীমা দেওয়া থাকবে, একটা পরিসীমা দেওয়া থাকবে, বলবে তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করো এবং ত্রিভুজটি কোন ত্রিভুজ সেটা বের করো। সেটাও কিন্তু বের করো, জানতে হবে। পিথাগোরাস তোমার ত্রিভুজের কিন্তু বিভিন্ন ধরন আছে, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, তারপর তোমার আছে কি কোণের মধ্যে সমকোণী আছে, তোমার টাইপস আছে না, সেগুলো তোমাকে বের করতে দিবে। তাহলে এতটুকু জিনিসটা দেওয়া আছে। এরপর আমাদের কি বলতেছে, 3 5 কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। এখন আমরা ত্রিভুজের একটা জিনিস, সহজ জিনিস, আমরা যখন আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, আমরা একটা সহজ জিনিস ধরে নিতে পারি। সেটা হচ্ছে কি, আমরা এখানে ত্রিভুজের যে কোনো বাহু, তো আমাদেরকে এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে, বলে দেয় নাই, জাস্ট ত্রিভুজের কোণগুলোর অনুপাত দেওয়া আছে। তার আমরা কোণগুলোকে আমরা ধরলাম, ধরি ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x 4x 5x। আমরা x বলতে কোণগুলোকে x বোঝাইছি, তাহলে এখানে অনুপাত দিয়ে কোণের পরিমাপটা দেওয়া আছে, তাহলে এগুলো দেওয়া আছে। এখন আমরা একটা সুন্দর জিনিস জানি, ত্রিভুজের 3 কোণের আমাদেরকে কিসে প্রকাশ করতে বলছে? কোণ 3টিকে কিসে প্রকাশ? ডিগ্রিতে প্রকাশ করো। আমরা একটা সুন্দর জিনিস জানি, কোন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা 3 কোণ লিখতে পারি 3x 4x 5x সমান আমরা কত? 180 ডিগ্রি লিখলাম। এখন তাহলে 7 7 5 12x সমান 180, হিসাব করো, 180 ডিভাইডেড বাই 12,
হিসাব করো, হিসাব করলে কত আসে দেখো। 15 ডিগ্রি। 15 ডিগ্রি আসে। তাহলে এখন আমাদের কি বলতে হবে, আমাদের কোণগুলো বের করবো এখন। সুতরাং অতএব প্রথম কোণ, এখন আমরা এক্স এর মান বের করছি, এখন অতএব প্রথম কোণ 3x সমান 3 ইন্টু 15 45 ডিগ্রি। দ্বিতীয় কোণ 4x সমান 4 ইন্টু 15 16 ডিগ্রি। তৃতীয় কোণ 5x সমান 5 ইন্টু 15, 5 15 কত 75। ওকে, এখন হিসাব করে দেখো তিনটাই 180 ডিগ্রি হয়ে যাবে। অতএব ম্যাথটা এখানে শেষ হলো, ডিগ্রিতে প্রকাশ করছি। অনেক সময় তোমাকে কি দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, বলে তিনটা বাহুর অনুপাত দেওয়া থাকবে, তারপর বলবে পরিসীমা দেওয়া আছে। মনে করো তিনটা বাহু দেওয়া আছে এবং কি দেওয়া আছে, পরিসীমা 30 দেওয়া আছে। বলবে হচ্ছে কি, বাহুগুলোর দৈর্ঘ্য বের করো এবং সেটা কোন ত্রিভুজ সেটা বের করো। ওকে, এখন তোমাকে যদি বলি এটা কোন ত্রিভুজ, একটু কেউ বলতে পারবে কিনা? 3 4 5 দিয়ে কোন কোন ত্রিভুজ হওয়া সম্ভব? 3 4 5 দিয়ে হচ্ছে তোমার সমকোণী হওয়া সম্ভব। কি হওয়া সম্ভব? সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। ওকে, আমরা এতটুকু বুঝতে পারছি। এটা সহজ ম্যাথ, এটা রিক্যাপ করা দরকার না। যদি তোমার সমস্যা হয় তাহলে একটু করে ভিডিওটা যখন শেষ হবে লাইভ ক্লাসে তখন একটু আরেকবার দেখে নিবা। ওকে, আমরা টাইপ 7 শেষ করলাম, এখন আমরা টাইপ 8 এবং লাস্ট টাইপ আমাদের একদম শেষ। এই টাইপটা শেষ করতে পারলে আমরা এই ক্লাসটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। বলা হচ্ছে কি, টাইপ 8, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু এটা পরিমিতির সাথে মিল আছে, একটু দেখো। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাপ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? কত বৃদ্ধি পাবে? আগে প্রশ্নটা বুঝে তারপর আমরা উত্তরের দিকে যাব। যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পেতে থাকে, তাহলে তার ক্ষেত্রফল কত করে বৃদ্ধি পাবে? এখন আমাকে কি বলা হয়েছে, কোথাও একটা বর্গক্ষেত্রের কত দৈর্ঘ্য কত দেওয়া আছে? কোথাও কি বলে দেওয়া আছে আমাকে বর্গক্ষেত্রের জিনিসটা? দেওয়া আছে? একটু বলো তো, এখানে কোথাও কি তোমাকে মেইন দৈর্ঘ্যটা দেওয়া আছে? মনে করো এটা একটা বর্গক্ষেত্র, আমি পরিমিতির ক্ষেত্রে চিত্র এঁকে দেখাতে হবে, এটা চিত্র দরকার নাই। এটা মনে করো একটা বর্গক্ষেত্র। ওকে, এখন বলতেছে তোমাকে 10% প্রত্যেকটা বাহু 10% করে বৃদ্ধি পাচ্ছে, এক্সট্রা 10% করে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা মেইন বর্গক্ষেত্র, এটা হচ্ছে 10% বৃদ্ধি পাওয়ার পরে এটা মেইন। এখন আমাকে তো মেইনটা দেওয়া নাই, এই মেইন যে এই জিনিসটা তো দেওয়া নাই, আছে নাই, তাহলে আমরা কি ধরবো? এক্স ধরে নিব। ওকে, ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে প্রত্যেক বাহু যখন দৈর্ঘ্য বের করছে তাহলে এর একটা ক্ষেত্রফল নাই।
এর এটা কি আছে, ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল কি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার? এখন বলতেছে কি দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% করে বৃদ্ধি পায়, তাহলে এখন 10% বৃদ্ধি হওয়ায় বর্গ ক্ষেত্রের নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, নতুন বাহুর দৈর্ঘ্য হবে তোমার প্রথমত আগে যেটা আছে সেটা থাকবে, অর্থাৎ এক্স থাকবে, সাথে এক্স এর 10% বৃদ্ধি পাবে। তো জিনিসটা এরকম হবে, এক্স এর 10%। আগের বাহুর দৈর্ঘ্য এক্স ছিল, আগেরটা যদি নাই থাকে তাহলে তোমার অতিরিক্ত আসবে কি হবে, আগেরটা ছিল আগেরটার সাথে আরো 10% অ্যাড হবে, তাহলে এটাকে লেখা হয় এক্স এর 10%। এখন এর শব্দের অর্থ দ্বারা কি বোঝানো হয়, গুণ বোঝানো হয়। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স প্লাস এক্স ইন্টু 10% মানে তোমার 10/100। তা আমরা এখানে 10/100 করে পাই কত, 0.1। কত পাই আমরা এখানে, 0.1। আচ্ছা একটু ভেঙে লিখি, 10/100 তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 0.1। তাহলে এর আগে কিছু নাই মানে কত আছে, 1 আছে। কত আছে, 1 আছে। তাহলে জিনিসটা এরকম না, 1.1x মিটার। এটা নতুন দৈর্ঘ্যের, নতুন দৈর্ঘ্য কত হলো, আগে ছিল এক্স মিটার, এখন কত হলো 1. আগে ছিল এক্স, যখন 10% বৃদ্ধি পাইছে তখন হয়তো কত হয়ে গেল 1.1x মিটার। ওকে, এখন আসো ক্ষেত্রফল, নতুন একটা ক্ষেত্রফল আসবে না, নতুন ক্ষেত্রফল, এটাকে স্কোয়ার করো, 1.1x স্কোয়ার বর্গমিটার, এটা আসবে 1.21x স্কোয়ার বর্গমিটার। নতুন জিনিসটা আসলো। ওকে, এখন তোমাকে বলতেছে তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তবে তার ক্ষেত্রফল, একটা জিনিস মিস করছি, শতকরা কত বৃদ্ধি হবে, শতকরা কত বৃদ্ধি হবে। ওকে, তার আগে আমরা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল সেটা বের করি, তারপর তো শতকরা যাব। ওকে, এখন আমরা লিখব পরিবর্তিত ক্ষেত্রফল, আগে কত ছিল এখন কত হলো সেটা এখন বের করব। পরিবর্তিত ক্ষেত্রফল সমান নতুনটা ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল। তাহলে নতুন ক্ষেত্রফল কত, 1.21x স্কয়ার, আগের ক্ষেত্রফল কত, জাস্ট এক্স স্কয়ার বর্গমিটার। তাহলে 1 থেকে 1 চলে গেলে থাকে কত, 0.21x স্কয়ার বর্গ মিটার। পরিবর্তিত ক্ষেত্রফলটা কিভাবে বের করছি, আগে ছিল এই জিনিসটা এখন হলো এই জিনিসটা, তাহলে এখান থেকে এই জিনিসটা যদি বাদ দিই তাহলে আমরা কতটুকু পরিবর্তন হয়েছে ক্ষেত্রফল আমরা সেটা বের করতে পারবো। ওকে, বের করছি। এখন আসো শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তনটা কি হবে, উপরে থাকবে নতুন ক্ষেত্রফল, নিচে থাকবে কি তোমার পুরাতন ক্ষেত্রফল। সরি, উপরে থাকবে তোমার যে এখন আমরা পরিবর্তিত ক্ষেত্র আমাদের বের করতে বলছে কি, শতকরা কত পরিবর্তন হবে। তাহলে উপরে আমরা শতকরাটা একটা আগে একটা এটা শতকরা না, শতকরা ছাড়া পরিবর্তনটা আমরা বের করছি। তাহলে এখানে আমরা লিখবো কি, শতকরা যখন পরিবর্তিত ক্ষেত্রফল আমরা লিখতে যাব তখন আমরা লিখবো হচ্ছে কি, এটা যদি বাংলা লিখি, পরিবর্তিত ক্ষেত্রফল পরিবর্তিত ক্ষেত্রফল ডিভাইডেড বাই পুরাতন ক্ষেত্রফল ইন্টু 100%। সূত্রটা এরকম, পরিবর্তিত ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফল এবং
পুরাতন ক্ষেত্রফল। তাহলে আসো মানটা আমরা যদি বসাই, পরিবর্তিত ক্ষেত্রফল ছিল কত 0.21 এক্স স্কয়ার, নিচে কত ছিল এক্স স্কয়ার, অর্থাৎ এটা এক্স স্কয়ার ইন্টু 100%। নিচে কি দেখা যায়? আচ্ছা দেখা যাবে আশা করি। তাহলে এক্স স্কয়ার কাটা যাবে, 0.21 গুণ 100% করো, আসবে কত 21%। আনসার নিচে দেখা যায় কিনা একটা আমাকে শিওর করো তো। একটু আমি ক্যামেরাটা রোল করে দিচ্ছি, এখন ঠিক আছে, 21 এত আনসার। ওকে, আমরা তাহলে এতটুকু জিনিস বুঝতে পারছি, নিচে দেখা গেছে। এখন আমরা একটা একবার রিক্যাপ করব, আমাদের ক্লাসটা এখানে শেষ হবে ইনশাআল্লাহ। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিবে এটা শেষে। আসো কি বলতেছে, যদি কোনো বর্গক্ষেত্রের, এটা আমি তুলে দিই জাস্ট উপরেটা দেখানোর জন্য, প্রশ্নটা নিচেটাতে আমরা দেখতে পারছি। ওকে দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। তাহলে আমাদেরকে তো ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা দেওয়া নাই, আমরা ধরে নিলাম, ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x মিটার, ক্ষেত্রফল একটা দৈর্ঘ্য থাকলে ক্ষেত্রফল একটা থাকবেই, ক্ষেত্রফল x স্কয়ার মিটার। এখন 10% বৃদ্ধি হওয়ার পর, তা বৃদ্ধি হওয়ায় বর্গক্ষেত্রের নতুন বাহুর দৈর্ঘ্য x প্লাস, আগের যেটা ছিল সেটা তো থাকবেই, সেটার সাথে আরো 10% অ্যাড হবে। অ্যাড হলো ভালো কথা, এর শব্দের অর্থ কি গুণ, এর যে এই জিনিসটা আছে এটা শব্দ, এর অর্থ কি গুণ, এর অর্থ কি একটা জিনিস শিখে নাও, এর শব্দের অর্থ গুণ এবং শব্দের অর্থ প্লাস, মনে রাখবা, ম্যাথের ক্ষেত্রে খুবই কাজে দেবে। তাহলে x প্লাস x এর 10%, আমার x এর 10% কত আসে 0.1 আসে। নতুন ক্ষেত্রফল 1.1 এক্স স্কয়ার, তাহলে 1.21 এক্স স্কয়ার আসে, ক্যালকুলেটর করলে বের করতে পারবা। পরিবর্তিত ক্ষেত্রফল শব্দের অর্থ কি হচ্ছে, নতুন যে ক্ষেত্রফলটা আছে সেটা থেকে পুরাতন ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করলে পরিবর্তনটা কতটুকু বের করতে পারবো। আমার আগে ছিল 12 টাকা, আমার আগে ছিল 10 টাকা, বৃদ্ধি হওয়ার পর হলো 12 টাকা, পরিবর্তন কত টাকা 2 টাকা, সেটা কিভাবে বের করছি, নতুন যেটা ছিল সেটা থেকে পুরাতনটা বিয়োগ করছি, সেম। তাহলে এখন শতকরাটা কি হবে, শতকরাটা হবে তোমার যে পরিবর্তিত ক্ষেত্রফল যেটা ছিল সেটা উপরে থাকবে, নিচে থাকবে নতুন ক্ষেত্রফল, তোমার পুরাতন ক্ষেত্রফল, এবং 100% দ্বারা গুণ হবে। তাহলে উপর আছে কত 0.21 এক্স স্কয়ার, নিচে এক্স স্কয়ার, তাহলে কাটাকাটি যাবে, 0.21 ইন্টু 100% 21%। এখন তো ভালো কথা, তোমার এই প্রশ্নে দেওয়া ছিল কত, যদি কোনো বর্গেতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, 10% দেওয়া ছিল না, আমি এটা একটু মুছি, তারপরে একটা সুন্দর এমসিকিউ এখান থেকে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা পরীক্ষার হলে দেখবা একদম কমন এসে গেছে। সেটা কি এখানে দেওয়া আছে এই প্রশ্নে 10% না, এরকম এমসিকিউটা এরকম, যদি 10% বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পাবে, শতকরা ক্ষেত্রফল আমরা একটু আগে বের করছি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, যদি 10% বৃদ্ধি পায় তখন সেটা 21% বৃদ্ধি হবে। তো 10% যদি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায় বাহুর দৈর্ঘ্য, একটু লিখে দিই যদি না ভুল না হয় মতো, যদি 10% বাহুর, যদি 10% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত 21%। যদি 20% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, একটু আইডিয়া করো তো, 10-এর জন্য 21, 20-এর জন্য 42, ঠিক আছে তো,
নো, এখানে একটু রং। 20-এর জন্য বৃদ্ধি হবে কত? 44%। ভালো করে মনে রাখবে, এটা এমসিকিউ যে কোনো জায়গায় আসবে। 10%-এর জন্য বৃদ্ধি পায় 21, 20%-এর জন্য বৃদ্ধি পায় কত? 44। 10-এর জন্য 10%, 21%, 20%, 44%। ভালো করে মনে রাখবা, রিমাইন্ডার দিয়ে রাখলাম, পরীক্ষা যে কোনো জায়গায় চলে আসবে। আমি বাড়ি কাজ দিয়ে দিব, বাড়ি কাজের উপর থাকবা। এবং আজকে তোমাদের গ্রুপে নতুন রুটিন আমি অ্যানাউন্স করে দিব, আমাদের ক্লাসগুলো কখন হবে কখন হবে না অ্যানাউন্স করে দিব, সেই মতো ক্লাস হবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদেরকে আমি বোঝানোতে সক্ষম হয়েছে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে পোস্ট করবা, সেখানে সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাস আমরা করব, রুটিন তো জানিয়ে দিব, তারপর একটু বলে দিচ্ছি। আগামী ক্লাসটা করব বীজগাণিতিক রাশির উপরে। খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় এবং মজাদার একটা অধ্যায়, যেখান থেকে তোমার প্রতি বছর প্রতি বোর্ডে প্রশ্ন থাকবেই। সো দেখা হচ্ছে আগামী ক্লাসে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।